সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? জি স্যার, ভালো আছেন? করোনাকালীন পরিস্থিতিতে আমরা সবাই ঘরবন্দি। জি স্যার। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কবে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আমরা কেউ জানি না, কেউ বলতে পারছি না। একটা ফলপ্রসূ ক্লাসের জন্য ছাত্র শিক্ষকের প্রত্যক্ষ ইন্টারঅ্যাকশনের কোনো বিকল্প নেই। আমরা অনলাইনে ক্লাস তোমরা করতেও হয়তো অভ্যস্ত না, আমরা নিতেও অভ্যস্ত না, কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান বন্ধ, কেউ বলতে পারছে না কবে খুলবে, এই আমাদের একটু প্রচেষ্টা আর কি, করোনাকালীন পরিস্থিতিতে আমরা চেষ্টা করতেছি আর কি, এটা অভ্যস্ত হতে আর কি, ধীরে ধীরে সময় লাগবে। যতদূর মনে পড়ে আমার, যে ক্লাস ছুটির আগে আমরা যেখানে পড়তেছিলাম, আমার মনে হয় পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের ৭ম অধ্যায়ে পদার্থের গাঠনিক ধর্ম, আমরা সেইখানে বোধহয় পড়তেছিলাম। সেখানে লাস্ট আমার ক্লাস নেওয়ার কথা ছিল, আমার মনে হয় স্থিতিস্থাপকতা। সেখান থেকে শুরু করতে চাই। তোমরা কে কে অ্যাটেন্ড করতেছো বলো তো, সাউন্ডটা কেমন তোমরা কি একটু বলতে পারো? কে কে অ্যাটেন্ড করছো নামগুলো একটু বলো তো দেখি, কে কে আসো? স্যার আমি সামিয়া। স্যার আমি মেঘলা। দুজন, আর কেউ? স্যার স্নিগ্ধা আমি। শব্দ ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা একটু কথা বলি স্থিতিস্থাপকতা নিয়ে। স্থিতিস্থাপকতা আমরা তো দেখি যে আমরা একটা স্প্রিং, আমরা যদি একটা টান দিই লম্বা হয়, আবার ছেড়ে দিলে আগের জায়গায় ফিরে আসে। একটা রাবারও যদি টান দিই লম্বা হয়, আবার বল প্রয়োগ করলে লম্বা হয়, আবার ছেড়ে দিলে আগের জায়গায় আসে। একটা বল প্রেসার দিয়ে চাপ দেই, সংকুচিত হয়, সেটা আবার জায়গায় আগের জায়গায় ফিরে আসে। এই যে বল প্রয়োগ করলে পদার্থের পরিবর্তন, বিভিন্ন রকম পরিবর্তন, আকারের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন, বিভিন্ন পরিবর্তন, কিন্তু বল অপসারণ করলে আবার যে আগের মতো, আগের জায়গায় ফিরে আসা, আগের মতো হওয়া, এই যে ধর্ম, এইটাই হলো স্থিতিস্থাপকতা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্থিতিস্থাপকতা কি, ইলাস্টিসিটি কি? ইলাস্টিসিটি পদার্থের এক প্রকার ধর্ম। কিরকম ধর্ম? যে বল প্রয়োগ করলে পরিবর্তন হয়, বল অপসারণ করলে যে ধর্মের জন্য সে আবার আগের অবস্থায় ফিরে আসে, আগের অবস্থায় ফিরে আসে, সেটাই হলো স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা পূর্ণ স্থিতিস্থাপকতা, পূর্ণ স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা পূর্ণ স্থিতিস্থাপকতা কি? বল প্রয়োগ করার পরে পারফেক্টলি ইলাস্টিসিটি, বল প্রয়োগ করার পরে তার পরিবর্তন হয়, বল অপসারণ করলে সে আগের অবস্থায় হুবহু ফিরে আসে, এক জাগ যদি ফিরে আসে, সেটাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপকতা। পূর্ণ স্থিতিস্থাপকতা। কিন্তু আসলে বাস্তবে কোনো জিনিসই পূর্ণ স্থিতিস্থাপক কোনো জিনিস নাই। আসলে বাস্তবে আসলে পৃথিবীতে এরকম কোনো বস্তু নাই পারফেক্ট। আসলে পারফেক্ট বলে আসলে পৃথিবীতে কোনো জিনিসই আসলে নাই। আসলে সবকিছু আমরা যা দেখি সেটা হলে কি আপেক্ষিক দেখি আর কি, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু আসলে পৃথিবীতে নাই। কারণ আমরা যতই বল প্রয়োগ করি, যেটা রাবারই হোক, সেটা স্প্রিং হোক, বল প্রয়োগ করার পর যদি সেটা যে পরিবর্তন হয়, বল অপসারণ করে আগের অবস্থায় ফিরে আসে, কিছু হুবহু আগের অবস্থায় ফিরে আসতে পারে না। এটা হলো, এটি নট পসিবল আর কোন স্থিতিস্থাপক বস্তু না। দৃঢ় বস্তু, দৃঢ় বস্তু কি আপনি বলতে পারো? দৃঢ় বস্তুটা কি? বুশরা, দৃঢ় বস্তু, দৃঢ় বস্তু কি? মানে স্যার শক্ত বস্তু। শক্ত বস্তু? কেমন শক্ত বস্তু?
বল প্রয়োগ করলে যদি তার আসলে কোনো পরিবর্তন না হয়, আকার পরিবর্তন যদি না তার হয়। কোনো পরিবর্তন না হয় সেটা দৃঢ় বস্তু। আর পূর্ণ দৃঢ় বস্তুতে কোনো ধরনের পরিবর্তন না হয়, শক্ত যেমন কি, যেমন স্টোন, পাথর, কেমন কাঁচ, জি স্যার। এগুলো হইলো, এটাকে আমরা পূর্ণ দৃঢ় বস্তু বলি, কিন্তু আসলে পূর্ণ যেটা বললাম পারফেক্টলি রিজেক্ট করি বলে, পারফেক্ট বলে কোনো জিনিস আসলে পৃথিবীতে নাই, কিন্তু এটা পূর্ণ দৃঢ় বস্তু নয় আসলে। কারণ যত শক্তই সেটা হোক, যত দৃঢ়ই সেটা হোক, তার উপর যদি বল প্রয়োগ করা হয় তার কিছু না কিছু পরিবর্তন হবে, হবে। কিছু না কিছু পরিবর্তন হবে। তাহলে আসলে পারফেক্ট বলে পৃথিবীতে কোনো কিছুই নেই। তো পূর্ণ নমনীয় বস্তু, নমনীয় বস্তু নমনীয় বস্তু, নমনীয় বস্তুটা কেমন, নামে থেকে বোঝা যায় কিছু স্যার আকারে পরিবর্তন হয়। পরিবর্তন হয়, বল অপসারণ করলে সে আর আগের অবস্থায় ফিরে আসতে পারে পারে না। না। পূর্ণ নমনীয় বস্তু সেটা কি রকম হইতে পারে, যেমন কাদা। তারপর তোমরা যে চুইং গাম খাও, চুইং গাম, এটা বল প্রয়োগ করে চুইং গাম জি, যেরকম করে ফালায় রাখো, তাই না, যে খেতে খেতে এরকম চাবাইতে থাকে। চাবাইতে যেরকম থাকে সেই রকম, এটাকে হয় পূর্ণ নমনীয় বস্তু বলা হয়। কিন্তু এটা অর্থ পূর্ণ নমনীয় না, আসলে একজাক্ট বল অপসারণ করলে ওই রকমই থাকে না, কিছু না কিছু হইলে সে আগের অবস্থায় ফিরে আসতে পারে আসলে। পারে না। এইটা হইল স্থিতিস্থাপক বিকৃতি। বিকৃতি কি? বিকৃতি, স্যার বল প্রয়োগ বিকৃতি মানে কি? বল প্রয়োগ করা হলে যদি অবস্থার যে পরিবর্তনটা হয় ওইটা। অবস্থার পরিবর্তন, তার যে পরিবর্তনটা হলো ইদারে ওর চেহারা বিকৃতি হয়ে গেছে, তার মানে কি, ওর বলে চেহারা পরিবর্তন হয়ে গেছে। চেহারা কি হয়েছে? পরিবর্তন। পরিবর্তন। বিকৃতি মানে পরিবর্তন। বল প্রয়োগ করার ফলে যে বস্তুর যে পরিবর্তন হয় সেটাই হলো কি? বিকৃতি স্যার। সেটাই হলো বিকৃতি। আর বিকৃতি পরিমাপ করা হয়, এটা হলো বিকৃতি। বিকৃতি পরিমাপ করা হয় একক মাত্রা দ্বারা। একক মাত্রা দ্বারা বিকৃতি পরিমাপ করা হয়। বিকৃতি যেমন ধরো একটা বস্তু দৈর্ঘ্য ছিল, ধরো যে এটা বস্তুর দৈর্ঘ্য ছিল এল, ছিল এল দৈর্ঘ্য ছিল, যেমন যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করার পরে কি পরিবর্তন হলো এই, তাহলে বিকৃতি হলো কতটুকু? বিকৃতি হলো কত? তোমার সমান x বিকৃতি হইল। একক মাত্রার পরিবর্তন দ্বারা বিকৃতি পরিমাপ করা হয়। একক মাত্রার পরিবর্তন দ্বারা এটা কত মধ্যে x পরিবর্তন হচ্ছে? আগে দৈর্ঘ্য কত ছিল? l, আগে ছিল l, পরে পরিবর্তন হচ্ছে কত? x, x। তাহলে x কত মধ্যে? l এর মধ্যে পরিবর্তন হচ্ছে, l এর মধ্যে পরিবর্তন হচ্ছে x। তাহলে এখন কি পরিবর্তন হচ্ছে? x by l, l। তাহলে বিকৃতি পরিমাপ, এইটাই হলো বিকৃতি। আর বিকৃতি হলো বিকৃতি, এই হলো বিকৃতি হলো x by একক মাত্রার পরিবর্তন দ্বারা বিকৃতি পরিমাপ করা হয়। তাহলে বিকৃতি হলো কি? বিকৃতির বল প্রয়োগ করার পর যে পরিবর্তন হয় সেটাই হলো বিকৃতি। বিকৃতি। আর বিকৃতি পরিমাপ করা হয় একক মাত্রার পরিবর্তন দ্বারা। মাত্রার পরিবর্তন দ্বারা বিকৃতি পরিমাপ করা হয়। একক মাত্রা পরিবর্তন দ্বারা। এই x এর পরিবর্তন হলে কত মধ্যে ছিল? l এর মধ্যে। তাহলে একক, তাহলে কত হবে? x by l। আচ্ছা, এটা যদি অন্য ভাবে লেখা যায়, তোমরা আগে ছিল l, পরে হলো ধরো যে
আগে জানলাম যে এটা দৈর্ঘ্য ছিল স্মল এল, এইটা ছিল স্মল এল, পরে হইলো এটা পরিবর্তন হয়ে গেল ক্যাপিটাল। তাহলে পরিবর্তন কত হলো এবার বলো তো দেখি, পরিবর্তনটা কত হলো? আগে ছিল দৈর্ঘ্য এল, এক্স পরে হয়েছে ক্যাপিটাল এল, তাহলে পরিবর্তন কত হয়েছে? স্যার এল ক্যাপিটাল এল মাইনাস স্মল এল, তাহলে পরিবর্তনটা হলো ক্যাপিটাল এল মাইনাস স্মল এল। পরিবর্তন আমার সমান কি হলো? এল মাইনাস এল। ঠিক আছে, তাহলে বিকৃতি কত হবে এখন? বিকৃতি এখন বিকৃতিতে কত লিখবো আমরা? স্যার x বাই l মাইনাস l হ্যাঁ ক্যাপিটাল L মাইনাস স্যার হ্যাঁ আমার একটু সমস্যা আছে স্যার, এখানে চিত্রের মধ্যে স্যার সম্পূর্ণ দৈর্ঘ্য ক্যাপিটাল এল না? বুঝলাম না। পরিবর্তন এল মাইনাস এল হবে, এল মাইনাস এল l হবে কারণ এটা দৈর্ঘ্য মাইনাস কি বলছেন কি হলো? স্মল l কারণ এটা ছিল এটা লেন্থ কি সমস্যা বলো? এই পরিবর্তনটা কত মতো হয়েছে? এল এর মধ্যে, এল এর ভিতরে হয়েছে, তাহলে একক কি পরিবর্তন হলো? এল মাইনাস এল বাই এল। l স্মল l ঠিক আছে নাকি? জি স্যার সমস্যা আছে? এটা একক কি হবে? বিকৃতির একক বিকৃতি একক মিটার। মিটার কেন হবে? কোন একক একই রকম জিনিস তো, উপরে যা উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য একই রকম, দিতে আর কোনো একক থাকবে না। মিটার এখন একক স্যার একক নেই স্যার একক নেই। হ্যাঁ, ভেরি গুড। ও এখন একক okay. তাহলে বিকৃতি হইলো পরিবর্তন হয় দুই রকম তিন রকম। আমরা বলছিলাম দেখো, দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, আয়তনের পরিবর্তন হতে পারে, তাই না? আকৃতির পরিবর্তন হয়ে যাবে। বিকৃতিও তিন রকম হয়, দৈর্ঘ্য বিকৃতি, প্রস্থ বিকৃতি আয়তন বিকৃতি ক্ষেত্রফল বিকৃতি, আয়তন বিকৃতি, আকার বিকৃতি। তা আমরা এই যে কথা বললাম, এটা কি বিকৃতি নিয়ে কথা বললাম আমরা? স্যার দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি। ভেরি গুড। আকার বিকৃতি, এই যে আমরা বললাম দৈর্ঘ্য বিকৃতি নিয়ে কথা বললাম, তাহলে বিকৃতি তিন রকম। প্রথম কথা হলো দৈর্ঘ্য বিকৃতি। আমরা যে কথাটা বললাম এটা হলো দৈর্ঘ্য বিকৃতি। যদি বল প্রয়োগ করা বলে তার বিকৃতি দৈর্ঘ্যের যদি পরিবর্তন হয় তাহলে সেটাই হলো দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি বল প্রয়োগ করার পরে যদি দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাহলে সেটাই হলো দৈর্ঘ্য বিকৃতি। এবং একক মাত্রা পরিবর্তন দ্বারা সব বিকৃতি পরিমাপ করা যায়, তাই না? তাহলে আমরা যেটা বলি দৈর্ঘ্য বিকৃতি। আয়তন বিকৃতি কেমন হতে পারে? আয়তন বিকৃতি আমরা যেটা দৈর্ঘ্য বিকৃতির কথা বললামই, 2 নাম্বার আয়তন বিকৃতি। না ধরো একটা রাবারের বল আছে, সেখানে চারিদিকে আমরা বল দিয়ে প্রয়োগ করি। এটা বল প্রয়োগ করলাম, এটা আয়তন ছিল v, এটা আয়তন v। বল প্রয়োগ করার পরে এটা আয়তন v পরিমাণ কমে গেল, আয়তন v পরিমাণ কমে গেল। তাহলে এখন আয়তন কত হলো? এটা আয়তন v মাইনাস, তাই না? তাহলে এখানে বিকৃতি কত হয়েছে? স্যার এটা কি বোঝা যাইতেছে না। পরিবর্তন হয়েছে কত? v পরিবর্তন হয়েছে, v পরিবর্তন হয়েছে। তাহলে বিকৃতি কত হবে?
স্যার ভি মাইনাস টি v বাই টি minus t by t তাহলে বিকৃতি এখানে কি ভি মাইনাস টি বাই ভি বাই ভি বাই ভি মাইনাস টি এইটুকু ভি এইটুকুর আয়তন হবে ভি মাইনাস ভি আগে ছিল ভি পরিবর্তন হচ্ছে কত স্মল ভি তাহলে এখন আয়তন কত হলো ভি মাইনাস তাহলে ভি পরিবর্তন কততে হয়েছে ভিতে হয়েছে এককে কত হয়েছে তাই ও ভি টি বাই বি ও বুঝতে পারছি এইটা হইল আয়তন বিকৃতি মানে যেটা সাপেক্ষে আগে আকার বিকৃতি সেটা হলো বাম সাইড থাকবে পরিবর্তনটা হুম তারপরে একক দ্বারা এই করতে হবে হেমান দিতে হবে হেমান দিস গরম হচ্ছে আকার বিকৃতি আকারকে ধরো একটা এইরকম কারণ আমরা একটা বস্তু ছিল এরকম কারণ আয়তাকার বা বর্গাকার এখন বল প্রয়োগ করার পর বললে এটা চেঞ্জ হয়ে গেল সাউন্ডটা বন্ধ এ বি সি এটা চলে গেল এ ড্যাশ হয়ে গেল এটা এ সি চলে গেল বি ড্যাশ চলে গেল এটা যে অ্যাঙ্গেল হয় থিটা এটা অ্যাঙ্গেল হয় থিটা এটা এটা চলে গেল কত এক্স এটা হয় ওয়াই আকার বিকৃতিটা কত হবে এটা হলো অ্যাঙ্গেল অফ থিটা tan থিটা দ্বারা পরিমাপ করা হয় কৌণিক বিস্তার দ্বারা পরিমাপ করা হয় এবং tan থিটা দিলে এখানে tan থিটা সমান কত থিটা হচ্ছে লম্ব বাই ভূমি না বুশরা হ্যাঁ বাই সি স্যার লম্ব বাই ভূমি ম্যাথমেটিক্স আছে জি স্যার তাহলে tan থিটা সমান কত হবে এই চিত্রে tan থিটা সমান কত হবে চিত্র স্পষ্ট বোঝা যাইতেছে না tan থিটা সমান হলো আচ্ছা tan থিটা সমান কত এমনি tan থিটা সমান কি বলো আগে tan থিটা সমান কি বলে লম্ব বাই ভূমি কোণের বিপরীত বাহু বাই লম্ব কোণের বিপরীত বাহু বাই লম্ব লম্ব। তাহলে x বাই y যদি থিটার মান খুব কম হয় খুব স্মল হয় তাহলে tan থিটা লেখা যায় tan থিটা সমান থিটা থিটা সমান থিটা ইকুয়াল টু x বাই is equal to 10 y x1 এইটা হলো আকার বিকৃতি কৌণিক বিস্তারটা এটা পরিমাপ করা পীড়ন স্থিতিস্থাপক সীমা সবকিছুর তো একটা সীমা আছে তাই না জি স্যার তাহলে এই যে ইলাস্টিসিটি এর একটা এই যে আমরা বল প্রয়োগ করলে যে চেঞ্জ হয় পরিবর্তন হয় তাহলে এই যে বল প্রয়োগ করে এটা একটা সীমা আছে যে সীমা পর্যন্ত বল প্রয়োগ আমরা যদি যে সীমা পর্যন্ত বল প্রয়োগ করার পরে বল অপসারণ করলে সে আবার আগের অবস্থায় ফিরে আসে কেমন জি স্যার এই যে মানে যে সীমা পর্যন্ত সর্বোচ্চ যে বল প্রয়োগ করার পর
সে স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করবে। সেটা হলো ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপক সীমা। তার চেয়ে বেশি যদি প্রয়োগ করি সেটা ইলাস্টিসিটি থাকবে না। যেমন একটা রাবার, একটা স্প্রিং আছে, তুমি টানলা গেল, আরো জোরে টানলা, আর এক সময় টেনে দিলে তারপরে যদি তুমি বল অপসারণ করো সে আর আগের অবস্থায় ফিরে যেতে পারবে না। সর্বোচ্চ যে বল প্রয়োগ করলে বস্তুটা স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করবে সেটাই হলো তার স্থিতিস্থাপক সীমা, ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমাটা কি? বল প্রয়োগ করলে পরিবর্তন হয়, বস্তুর পরিবর্তন হয়, বল অপসারণ করলে সে আবার আগের অবস্থায় ফিরে আসে, ফিরে যায়। কিন্তু আমরা যদি বল বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে এক সময় এমন একটা অবস্থা হবে সে বস্তুটার আগের অবস্থায় ফিরে যাবে না, তার স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাবে। সর্বোচ্চ যে বল প্রয়োগ করলে, সর্বোচ্চ যে বল পর্যন্ত বস্তুটা স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করবে সেই হলো তার স্থিতিস্থাপক সীমা, ইলাস্টিক লিমিট। অসহভার, অসহভার। তাহলে আমরা এই যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে থাকবো, এরকম বল প্রয়োগ করতে করতে একসময় কি হবে, বস্তুটা কি হবে, বস্তুটা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। কেমন? বল প্রয়োগ করতে করতে কি একসময় কি বস্তুটা কি যাবে, ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে বস্তুটা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে সেটাই হলো তো বস্তুর অসহভার। একটা বস্তুতে তুমি 2 কেজি দিলা, 5 কেজি দিলা, 7 কেজি দিলা, 9 কেজি দিলা, 10 কেজি বল দিয়ে যখন টানলা তখন সে ছিঁড়ে গেল, ভেঙে গেল। তাহলে এই যে 10 কেজি দেওয়ার পর তাহলে 11 কেজি দিলে কি হবে? 11 কেজি বল দেওয়ার পরে হ্যালো, জি স্যার। 10 কেজি বল দেওয়ার পরে যদি বস্তুটা ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাহলে 11 কেজি দেওয়ার পরে কি হবে? ছিঁড়ে যাবে, তাও ছিঁড়ে যাবে। 12 কেজি দেওয়ার পরে তাও ছিঁড়ে যাবে। 15 কেজি। সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে, এই সর্বনিম্ন যে বল 10 কেজি, তাহলে এইটাই হলো বস্তুর অসহভার বা অসহ, কেমন? এইটাই হলো অসহভার। সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে বস্তুটা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে সেটা হলো বস্তুর অসহভার। অসহভার বল। পীড়ন, স্ট্রেস। পীড়নটা কি? বস্তুর উপরে ফোর্স পার ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলই হলো পীড়ন। আমরা একটা কথা বলি না যে তুই আমাকে বেশি পিরাস না, অত পিরানো মানে কি, সে আমাকে উপরে কিছু বল প্রয়োগ করে, মানে অযাচিত বল প্রয়োগ করে, সে পীড়ন করে। পীড়ন এগুলো পীড়ন, পীড়ন হলো মানে বল প্রয়োগ করে। পীড়ন হলো ফোর্স পার ইউনিট, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হলো পীড়ন। যেমন আপনি এফ বল যদি প্রয়োগ করে এই ক্ষেত্রফলের উপরে, এই ক্ষেত্রফলের উপরে যদি এফ বল প্রয়োগ করে তাহলে পীড়নটা কত হবে সংখ্যা অনুযায়ী? এই ক্ষেত্রফলের মধ্যে এফ বল প্রয়োগ করে তাহলে একক ক্ষেত্রফলে কত হবে? একক হবে এফ বাই এ। এইটি হলো পীড়ন। পীড়ন হলো এই যে বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হলো পীড়ন। স্ট্রেস, এটা একক কি হবে? পীড়নের একক এখান থেকে বলা যায় তো, পীড়নের এককটা কি হবে? স্যার বলে নিউটন, নিউটন, আর এককের ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কয়ার। নিউটন পার মিটার কিউব। হ্যাঁ, পার মিটার
নিউটন পার মিটার স্কয়ার। স্কয়ার। হ্যাঁ নিউটন পার মিটার স্কয়ার, ভেরি গুড। নিউটন পার মিটার স্কয়ার, মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার। পিরনের ক্ষেত্রফল তাহলে হইল এই একক হইল তারপর ইউনিট নিউটন পার মিটার স্কয়ার। মিটার স্কয়ার বা প্যাসকেল। হুকের সূত্র, হুকস ল। নিতে সমস্যা হইতেছে। হুকস লটা কি? হুকস লটা হইল স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির মধ্যে একটা সম্পর্ক, পীড়ন এবং বিকৃতির মধ্যে একটা সম্পর্ক, সেটাই স্থিতিস্থাপক সীমার মধ্যে, সেটাই হলো হুকের সূত্র। সম্পর্কটা কেমন? সমানুপাতিক সম্পর্ক। সম্পর্কটা হলো সমানুপাতিক সমানুপাতিক সম্পর্ক। পীড়ন সমানুপাতিক বিকৃতি। পীড়ন সমানুপাতিক বিকৃতি। পীড়ন সমানুপাতিক বিকৃতি। বিকৃতি। পীড়ন সমানুপাতিক বিকৃতি, এটাই হলো হুকের সূত্র। তার মানে কি পীড়ন যত বাড়বে বিকৃতি তত বাড়বে। বাড়বে বাড়বে, পীড়ন যত কমবে বিকৃতি তত কমবে। কমবে। কিন্তু এটা কতক্ষণ বাড়বে? এটা কিন্তু খুব বেশিক্ষণ বাড়বে না, এটা কিন্তু একটা কন্ডিশন আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে এটা হইতে হবে। তার চেয়ে বেশি যদি হয় তাহলে কি হবে? স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাবে, তার চেয়ে বেশি হলে এটা ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। কিন্তু এই ঘটনাটা ঘটতে হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে। জি স্যার। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির মধ্যে যে সম্পর্ক, সেটাই হলো হুকের সূত্র। কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে যদি আমরা সমানুপাতিক উঠাই দিই তাহলে কি করতে হয়? সমানুপাতিক উঠাই দিলে কি হয়? একটা কনস্ট্যান্ট ধ্রুবক আসবে, তাই না? একটা ধ্রুবক আসবে, সেটা ধর সি বিকৃতি। ধ্রুবক কিন্তু বিকৃতি। তাহলে সি কনস্ট্যান্টটা দিয়ে হলো পীড়ন বাই পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই বিকৃতি। এই এই কনস্ট্যান্টের একটা নাম আছে, এটা হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটার নাম হলো স্থিতিস্থাপক, এই কনস্ট্যান্টের একটা নাম আছে, এটাকে বলে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটাকে বলে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কি? এটাকে বলে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে? স্যার পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই বিকৃতি হলো একটা ধ্রুবক সংখ্যা, এই ধ্রুবক সংখ্যাটাকে বলে স্থিতিস্থাপক গুণাঙ্ক। পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন বাই বিকৃতি এইটা হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আমরা যা কথা বললাম এ পর্যন্ত, যা কথা বললাম আর কি, কি কথা বললাম একটু বলো তো। আমরা পড়লাম স্থিতিস্থাপকতা কাকে বলে। জি স্যার। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আচ্ছা, স্থিতিস্থাপকতা কি বলতো? একটা মানে খুব সাদা মাটা ভাবে কি বলা যায় স্থিতিস্থাপক? ইলাস্টিসিটি কি? হোয়াট ইজ ইলাস্টিসিটি? স্যার বল প্রয়োগ করলে তার আকারের পরিবর্তন ঘটে এবং বল অপসারণ করলে সে আগের অবস্থায় ফিরে আসে। ঠিক আছে, এটা হলো পদার্থের এক প্রকার ধর্ম। পদার্থের এক প্রকার ধর্ম। কিরকম ধর্ম? ওই যে বল অপসারণ করলে যে ধর্মের জন্য সে আগের অবস্থা ফিরে এলো, সেই ধর্মটাই হলো স্থিতিস্থাপক। কথা বোঝা গেল কিনা? বল প্রয়োগ করলে পরিবর্তন, বল অপসারণ করলে সে আগের অবস্থা কেন ফিরে আসলো? এই যে আগের অবস্থা ফিরে এলো পদার্থের ধর্ম, যে ধর্মের জন্য ফিরে আসলো সেই ধর্মটাই হলো
স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতা। আর ওই বস্তুটাকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। বস্তু। জি স্যার। ওই তাহলে স্থিতিস্থাপকতা কি তাহলে? পদার্থের এক প্রকার ধর্ম। ধর্ম। কেমন ধর্ম? ওই যে ধর্মের জন্য বল অপসারণ করলে আগের অবস্থায় ফিরে আসে, ফিরে ফিরে আসে। আসে। এবং সেই ধর্মটা। আকার পরিবর্তন। যে ধর্মের জন্য আগের অবস্থায় ফিরে আসে সেটা। বল প্রয়োগ করলে পরিবর্তন হলে, বল অপসারণ করলে আগের অবস্থায় ফিরে আসবে। যে ধর্মের জন্য ফিরে ফিরে আসে। আসলো সেটাই হলো স্থিতিস্থাপকতা। আর পূর্ণ স্থিতিস্থাপকতা বল অপসারণ করলে যদি আগের অবস্থায় একদম হুবহু ফিরে আসে, একেবারে একজাক্ট যদি ফিরে আসে সেটা পূর্ণ। কিন্তু পৃথিবীতে এরকম কোনো বস্তু আসলে নাই, নেই। তাই না? এরকম কোনো পারফেক্ট বলে পৃথিবীতে কোনো কিছুই নেই। আসলে পারফেক্ট বলে পৃথিবীতে কোনো কিছুই নেই। জি স্যার। জি স্যার। এরপরে স্যার নমনীয় বস্তু। আর তারপরে বললাম কি পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু বললাম। পূর্ণ দৃঢ় বস্তু কি? বল প্রয়োগে তার বল প্রয়োগ করা যদি তার কোনো ধরনের পরিবর্তন না হয়, কোন ধরনের যদি ওই বস্তুটা পরিবর্তনশীল, পূর্ণ দৃঢ় বস্তু। কিন্তু একটা পৃথিবীতে এরকম কোনো বস্তু আসলে নাই। সেটা যত দৃঢ়ই হোক না কেন, সে স্টিল হোক, লোহা হোক, পাথর হোক, তার উপরে যদি বল প্রয়োগ করি আমরা, তোমার চেয়ার হোক, টেবিল হোক, কিছু না কিছু পরিবর্তন আসলে হয়। হবে। একটু সামান্য হয় যে আসলে আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু পরিবর্তন হবে। তারপরে আমরা বিকৃতি বললাম। বিকৃতি কি? একক মাত্রার পরিবর্তন। বিকৃতি হইলো বল প্রয়োগ করলে যে পরিবর্তন হয় সেটাই হইলো বিকৃতি। পরিবর্তনটাই হইলো বিকৃতি। কিন্তু এটা পরিমাপ করা হয় একক মাত্রা পরিবর্তন দ্বারা, তাই না? সেখানে দেখলাম বিকৃতি তিন রকম হয়। দৈর্ঘ্যের বিকৃতি হয়, আয়তনের বিকৃতি হয়, আকারের বিকৃতি হয়। আমরা স্থিতিস্থাপক সীমা পড়লাম। স্থিতিস্থাপক সীমাটা ইলাস্টিক বডি, ইলাস্টিক লিমিট। এটা কি বলতো? যে মানের বল পর্যন্ত স্যার বস্তুটা স্থিতিস্থাপক থাকে। যে সীমা পর্যন্ত বস্তুটা স্থিতিস্থাপক বস্তু নিয়ে আচরণ করে। জি স্যার। বল প্রয়োগের যে সীমা পর্যন্ত বস্তুটা স্থিতিস্থাপক বস্তু নিয়ে আচরণ করে সেটাই হলো স্থিতিস্থাপক সীমা। সীমা। আর অসহভার স্যার সর্বাপেক্ষ কম বল সর্বনিম্ন যে বল প্রয়োগে, সর্বনিম্ন যে বল প্রয়োগে বস্তুটা ছিঁড়ে যায় বা ভেঙে যায়, ভেঙে যায়। সেটাই হলো অসহভার। সর্বনিম্ন কিন্তু বলটা হবে, মানে একেবারে দেওয়া মাত্রই সে ভেঙে, তার সে বেশি তো হবেই। পীড়ন কি? হোয়াট ইজ পীড়ন? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হলো পীড়ন। স্যার একক কি? স্যার এটা তো নিউটন মিটার। নিউটন পার মিটার। আর হুকস ল, নিউটন মিটার। হুকের সূত্রটা পীড়ন সমানুপাতিক। এটা একটা কন্ডিশন আছে। পীড়নের বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার সীমার মধ্যে মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পর এর বিকৃতি সমানুপাতিক। পরস্পর সমানুপাতিক। এটাই হইল হুকের সূত্র। আর আচ্ছা, পীড়ন বাই বিকৃতি তাহলে কি হলো? আমরা সমানুপাতিক দিয়ে উঠাই দিয়ে একটা ধ্রুবক দিতে হয়, তাই না? সেই ধ্রুবক সমান পীড়ন বাই ধ্রুবক একটা নাম আছে, এই কনস্ট্যান্ট একটা নামটা কি? এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক। এইটা কইছে। তাহলে পীড়ন বাই বিকৃতি, স্থিতিস্থাপক গুণাঙ্ক কি? পীড়ন বাই বিকৃতি হলো একটা ধ্রুবক, সেই ধ্রুবকটা হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট আবার আমরা যখন ক্লাস করব
এরপর থেকে শুরু করব এই করোনাকালীন পরিস্থিতিতে তোমরা সবাই ঘরে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, বিনা প্রয়োজনে বাইরে বের হবে না। জি স্যার। জি স্যার। যখন বের হবে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক অবশ্যই করবে এবং ঘন ঘন হাত ধুবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে এবং নিজের স্বাস্থ্য নিজেরকেই সুরক্ষা করতে হবে। যে তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু জি আলাইকুম। স্যার, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।